রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণে জাতি। ফুল হাতে শহীদ মিনারে সালাম বরকতদের উত্তরসূরিরা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। মহান শহীদ দিবসে বিএনপির শ্রদ্ধা। ২১শে অনুপ্রেরণা থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনাকে বিদায়, বললেন রিজভী। জাতীয় ও স্থানীয় ভোট নিয়ে সরকারকে বিতর্কে না জড়ানোর আহ্বান। ইংরেজি ঢঙে উচ্চারণ সহ প্রকট হচ্ছে বাংলা ভাষার বিকৃতি। নাটক অনুষ্ঠানে অরুচিকর শব্দের ব্যবহার ঠেকাতে নেই উদ্যোগ। শেরপুরে হারানোর পথে ৭টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা। এবং অবৈধভাবে ইউরোপে ঢুকতে লিবিয়ায় জড়ো প্রায় ৭ লাখ অভিবাসন প্রত্যাশী। ভিসা জালিয়াতির ঘটনায় ২ বাংলাদেশি সহ ৫ জনকে গ্রেফতার করেছে ইতালির পুলিশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। সর্বস্তরের মানুষের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদেরা। ভোরের আলো ফুটতেই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, হারিয়ে যাওয়া ভাষাগুলো বাঁচিয়ে রাখতে উদ্যোগ নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলটির পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় রিজভী জানান, ফ্যাসিবাদী শেখ হাসিনাকে বিদায় করা গেছে ২১শে অনুপ্রেরণা থেকে। ভবিষ্যতেও দেশের মানুষকে প্রেরণা দেবে ২১। স্থানীয় নির্বাচনে অন্তর্বর্তী সরকারকে বিতর্কে না জড়ানোর আহ্বান জানান রিজভী। বলেন, বিএনপির সময়ে স্থানীয় নির্বাচন সবসময় সুষ্ঠু হয়েছে জানিয়ে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান তার। বিশ্বাসী রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে পরে অবাধ সুষ্ঠু নির্বাচন স্থানীয় সরকারে হওয়া সম্ভব। সুতরাং এইটা কোনো বিতর্ক করে আপনার জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কিছু নেই। ২১শে ফেব্রুয়ারির চেতনা অম্লান চেতনা, এই চেতনা কোনোদিন ম্লান হবে না। যদি কখনো আবারও কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে, কোনো ধরনের ডিকটেটরের উত্থান ঘটে, ২১শে ফেব্রুয়ারি আমাদের এদেশের দামাল ছেলেদেরকে, এদেশের জনগণকে আবারও রাজপথে লড়াই নামতে উদ্বুদ্ধ করবে। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন ও ফারজানা আলম লিনা। আমরা সরাসরি যাচ্ছি তাদের কাছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি না, কখনো ভোলার নয়। মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য যারা জীবন বিলিয়ে গেছেন, যারা চিরস্মরণীয়, তাদের স্মরণ করতে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে এখন হাজার হাজার মানুষের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের যে ঢল সেটি ক্রমশই বাড়ছে। নানা শ্রেণী পেশা এবং দলমত নির্বিশেষে সবাই আসছেন দূর থেকে হলেও একটুখানি শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের জন্য, এবং তারা খুব দ্রুততার সাথেই কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করছেন, যাতে অন্যরা সবাই যেন তাদের শ্রদ্ধা নিবেদন করতে পারে, ফুল দিতে পারে সেজন্য। ভোরের আলো ফোটার পর থেকে আমরা যেটি দেখছিলাম, মানুষের যে ভিড় সেটি কিন্তু ক্রমেই বাড়ছিল, এবং এখন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যেন তিল ধারণের ঠাঁই নেই। সমাজের নানা শ্রেণী পেশার মানুষ এখন আসছেন। একদিকে যেমন আমরা দেখছি যে অনেক শিক্ষার্থী কিন্তু তারা আসছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা তারা আসছেন। ঠিক একইভাবে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও কিন্তু আসছেন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে যারা নিজেদের বিলিয়ে দিয়ে মায়ের ভাষার মর্যাদা রক্ষা করেছেন, রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি আদায় করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য, তাদের প্রতি সম্মান দেখানোর জন্য, এবং ভাষার এই মর্যাদা রক্ষা করার যেই
তাড়না সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যারা আসছেন তাদের কথাই তারা সবাই কিন্তু বলছেন যে বাংলা ভাষাকে যতটা মর্যাদা দেওয়ার প্রয়োজন সেখানে কিন্তু এখনো যথেষ্ট পরিমাণ ঘাটতি রয়ে গেছে। তারা চান যাপিত জীবনের জন্য আমরা আরও সতর্ক হই, সবাই যেন সেই জায়গাটিতে গুরুত্ব দেয়, অর্থাৎ বাংলার সর্বস্তরে ব্যবহার নিশ্চিত করা এবং যথাযথ মর্যাদা সেটি যেন নিশ্চিত করা হয়, সে বিষয়টির উপরেই কিন্তু এখানে যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তাদের সবাই কিন্তু সেই কথাগুলোই কিন্তু সবার কণ্ঠে অনুপ্রাণিত হচ্ছে। একদমই। চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে তোমার কথা শুয়ে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। এমন অসংখ্য চিঠি, এমন অসংখ্য কথা হারিয়ে গিয়েছিল। রক্তাক্ত বাংলার আনাচে কানাচে এখানে ওখানে পড়েছিল রক্তাক্ত অবস্থায়। সেগুলো আর আসেনি মায়ের হাতে। সেই খোকারা আর বাড়ি ফেরেনি। সেই যে বীর শহীদ, তাদের রক্তের বিনিময়ে, তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা দাঁড়িয়ে আছি এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। কথা বলছি বাংলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান ভাষা আন্দোলন দিবসে সম্মানের সাথে আজকের দিনটি উদযাপিত করছি। তার সঙ্গী হয়েছি আমরাও। প্রবীণ, ভাষা আন্দোলন সেটা কিন্তু আমাদের যাপিত জীবনে নানানভাবেই কিন্তু এটি অনুপ্রাণিত করে। একদিকে যেমন আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য প্রতি বছরই ২১ এসে আমাদের স্মরণ করিয়ে দিয়ে যায় যে আমাদেরকে এই বাংলা ভাষার বিষয়ে আরও যত্নশীল হতে হবে তার মর্যাদা রক্ষার জন্য। ঠিক একইভাবে প্রতিটি রাজনৈতিক আন্দোলন বলি, সামাজিক আন্দোলন বলি কিংবা অধিকার আদায়ের আন্দোলন বলি, সব জায়গাতেই কিন্তু এই ২১ আমাদেরকে নানাভাবে অনুপ্রাণিত করছে। কারণ আমরা যদি বলতে যাই যে পাকিস্তানি শাসনামলের সময় এই যে একটি বৈষম্যের বিরুদ্ধে সেখানে কিন্তু একটি যে সরব হওয়ার একটি প্রথম ধাপ ছিল বাঙালির জন্য ভাষা আন্দোলন। সেখানে যখন বলা হলো উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, তখন কিন্তু বাঙালি ফুঁসে উঠেছিল, বিশেষ করে তরুণ সমাজ, শিক্ষার্থীরা। তারা কিন্তু যেটি বলতে চেয়েছিল যে যেখানে সংখ্যাগরিষ্ঠের ভাষা বাংলা, সেখানে অতি মুষ্টিমেয় কিছু মানুষের একটি ভাষাকে রাষ্ট্রভাষা হতে পারে না। তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা পরবর্তীতে নানা সময় দেখি যে এই ২১ আমাদের যাপিত জীবনে বা রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে আমাদের অধিকার আদায়ের ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছে। তো সেই ২১-এর পথ ধরেই সবাই এগিয়ে যেতে চান, এই প্রত্যয় কিন্তু এখানে যারা শ্রদ্ধা জানাচ্ছেন তাদের সবার কণ্ঠে অনুরণিত হলো। আমরা সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এরপর প্রধান বিচারপতি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ৩ বাহিনী প্রধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একে একে শ্রদ্ধা নিবেদন করেন ৫২ শহীদদের প্রতি। অমর ২১শে ফেব্রুয়ারি। বাঙালির সকল লড়াই সংগ্রামের প্রেরণা আসে যেখান থেকে। তাই দিনপঞ্জির হিসাবে ৭৩ বছর কেটে গেলেও সর্বোচ্চ শ্রদ্ধা আর ভালোবাসায় পালন করা হয় দিনটিকে। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর রাত ১২টা ১২ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শহীদ মিনারের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ৫২ ভাষা শহীদদের প্রতি। এ সময় তিনি শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। পরে উপদেষ্টা পরিষদ, সরকারি কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। রাষ্ট্র ও সরকার প্রধান বিদায় নেয়ার পর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন শহীদদের আত্মত্যাগের প্রতি। এ সময় তার সঙ্গে ছিলেন আপিল বিভাগের বিচারপতিরাও। পরে প্রধান বিচারপতি জানান রাষ্ট্র গঠনের অনুপ্রেরণা ৫২ ভাষা আন্দোলন। বাঙালি জাতিসত্তার প্রাথমিক স্তম্ভ ২১-এ এবং ৭১ উত্তর রাষ্ট্র গঠনের একটা প্রধান অনুপ্রেরণা ২১-এ। আর ব্যক্তিগতভাবে আমার একটা আত্মিক সম্পর্ক রয়েছে ২১-এর সাথে। আমার মা একজন ভাষা সৈনিক ছিলেন, ভাষা কন্যা ছিলেন। তো সেই সুবাদে সকল ভাষার সৈনিক
ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছি। এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, যার সামনে ছিলেন 3 তরুণ উপদেষ্টা। প্রজন্মের পর প্রজন্ম এভাবেই 21-এর চেতনা বয়ে চলেছে। এছাড়াও 3 বাহিনীর প্রধান একসঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদদের প্রতি। এরপর বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকরা একযোগে সম্মান জানান 52 ভাষা শহীদদের প্রতি। পরে একে একে অ্যাটর্নি জেনারেল, পুলিশ, র্যাব, বিজিবি সহ বিভিন্ন বাহিনী প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদনের পর উন্মুক্ত করে দেয়া হয় শহীদ মিনার প্রাঙ্গণ ঢল নামে মানুষের। বাংলাকে মাতৃভাষা হিসেবে রক্ষার জন্য 52-তে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন ভাষা শহীদেরা। তবে সে আত্মত্যাগের চেতনা কেবল 56,000 বর্গমাইলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বব্যাপী। ফলে পৃথিবীর 7,000-এরও বেশি ভাষাভাষী মানুষের জন্য 21 কেবল একটি তারিখ নয়, কেবল একটি সংখ্যা নয়, বরং আত্মমর্যাদার এক প্রতীক। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। ভাষা আন্দোলন, স্বাধীনতা ও জুলাই গণঅভ্যুত্থানে প্রেরণায় উজ্জীবিত হয়ে তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ গড়বে বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদরা। 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে প্রবীণদের অভিযোগ, ভিনদেশি ভাষার আগ্রাসনে তরুণরা বাংলায় অনাগ্রহী, আর ভাষা ব্যবহারে আরও সচেতন হওয়ার প্রতিজ্ঞা তরুণদের। 21শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাতে ফুল আর পতাকা নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বাবা মায়ের সঙ্গে হাজির এই ছোট্ট শিশু। শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য আসি, আর আমার সবসময় আসতে ভালো লাগে, আমি কখনো মিস দেই না। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ঢল নামে সাধারণ মানুষের। পলাশী থেকে সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হল হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে এসে পৌঁছায় জনতার মিছিল। শ্রদ্ধা জানানো শেষে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন না হওয়ার পাশাপাশি মাতৃভাষা চর্চায় নতুন প্রজন্মের অনীহা ও অনাগ্রহে হতাশা জানান প্রবীণরা। বর্তমান প্রজন্ম তারা মনে করছে যে এটাও একটা উন্নতি, কারণ আমরা বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু মিশিয়ে কথা বলছি। আমরা ইংরেজি ভাষা অবশ্যই চর্চা করব ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে, কিন্তু বাংলা ভাষাকে অমর্যাদা করে নয়। তবে মায়ের ভাষা চর্চা আর মর্যাদা রক্ষায় আরো সচেতন হওয়ার প্রত্যয় তরুণদের কণ্ঠে। আমাদের ভাষা, আমার দেশ, আমার মা, আমার মাটি, সবকিছু নিয়েই আমাদের চিন্তা ভাবনা, সবকিছু নিয়ে আমাদের এগিয়ে চলা। আমি যদি ওই ভাষাতে কথা বলতে না পারি তাইলে হয়তো এটা আমারই ব্যর্থতা। শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠন। ছাত্রনেতারা অভিযোগ করেন, ফেসিবাদী আমলে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর অধিকার থেকেও বঞ্চিত হয়েছে অনেক ছাত্র সংগঠন। বলেন, রাষ্ট্রের অবহেলায় বাংলা ভাষা এখনো পিছিয়ে। বাংলাকে যেভাবে রাষ্ট্রীয় ভাষা ভাবে পৃষ্ঠপোষকতা করার দরকার ছিল, এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার সেটি করতে সমর্থ হয়নি। দীর্ঘ বছর পর ছাত্রদল সুশৃঙ্খলভাবে সবাইকে নিয়ে আসতে পেরেছি। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় নাগরিক কমিটি। শ্রদ্ধা জানায় নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণ অধিকার পরিষদ। বিভিন্ন দলের নেতারা বলেন, ভাষা আন্দোলন, স্বাধীনতা ও জুলাই গণঅভ্যুত্থান একই সূত্রে গাঁথা। এই বাংলাদেশে 24-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে 52-71 দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। 52-র পথ ধরেই 71 হয়েছে। 71-এর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ধরেই আমরা 90 কিংবা আজকে 2024-এর এই রক্তস্নাত অভ্যুত্থান তৈরি হয়েছে। আমরা আমাদের উত্তরাধিকার পুরোপুরি ধরে রাখতে পারিনি, যে কারণের জন্য মুক্তিযুদ্ধ যে অসম্পূর্ণ আমাদের কাজ ছিল, এবার 2024-এর আমাদের ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এটা নতুন তাৎপর্য, নতুন ডাক নিয়ে হাজির হয়েছে। অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানান রাজনীতিবিদরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আমরা মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর। এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী আব্দুল আল মামুন রুবেল এবং রংপুরে আছেন আব্দুর রশিদ জীবন। আমরা প্রথমেই যাচ্ছি খুলনার রুবেলের কাছে। রুবেল,
মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের যে আনুষ্ঠানিকতা গতকাল মধ্যরাতে খুলনার শহীদ হাদিস পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছিল, সেই আনুষ্ঠানিকতা বা শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন সেটি কিন্তু আসলে এখনো চলছে। আমরা দেখছি বিভিন্ন শ্রেণী পেশা বা বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠনের যারা নেতৃবৃন্দ তারা কিন্তু এখনো আসছেন খুলনার এই কেন্দ্রীয় শহীদ মিনার যেটি শহীদ হাদিস পার্কে। এখানে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্নভাবে যারা এখানে এসছেন তারা কিন্তু পদযাত্রা করে এখানে এসছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারা বলছেন যে 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল তার যে চেতনা, সেই চেতনা কিন্তু আসলে এখনো তাদের মধ্যে আসলে রয়ে গেছে এবং সেই চেতনার মধ্যে দিয়ে কিন্তু ছাত্ররা যে আন্দোলন করেছিল 1952 সালের যে আন্দোলনের মাধ্যমে ভাষার নিজস্ব একটি ভাষা পেয়েছিল, সেই প্রেরণা থেকে কিন্তু আজকে 2024 সালে গণ অভ্যুত্থান করতে পেরেছে ছাত্ররা এবং নতুন বাংলাদেশ গড়ার তারা স্বপ্ন দেখছেন। আমরা এর মধ্যে দেখছি যে খুলনার শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে কিন্তু একেবারে ফুলে ছেয়ে গেছে এবং পুরো শহীদ মিনার কিন্তু একেবারে এখনো মানুষ পরিপূর্ণ এবং ফুলে ফুলে এখানে ছেয়ে গেছে। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এখানে এসছেন এবং তারা কিন্তু এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং সারাদিন কিন্তু আজকে এই খুলনাতে নানা রকম আয়োজন রয়েছে। এই কিছুক্ষণ পরে এখানে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে, এছাড়া রয়েছে অন্যান্য আয়োজন রয়েছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে যে শ্রদ্ধা নিবেদন তার সবশেষ। আমরা এখন একটু যাব রংপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুর রশিদ জীবন, তিনি জানাবেন সেখানকার কথা। শোক, সাহস, বেদনা আর গৌরবের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করতে সকাল থেকে কিন্তু রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নেমেছে এবং আমরা সকাল থেকেই দেখছি বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং একই সাথে বিদ্যালয়, মহাবিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন সকলেই কিন্তু শ্রদ্ধাঞ্জলি, পুষ্পস্তবক, ফুল নিয়ে তারা কিন্তু এই শহীদ মিনারে আসছেন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি তারা কিন্তু তাদের যে শ্রদ্ধা সেটি কিন্তু তারা জানাচ্ছেন এবং আমরা সকাল থেকেই কিন্তু দেখছি যে সাধারণ মানুষ একেবারে শ্রদ্ধাবনত চিত্তে তারা কিন্তু আসছেন এবং জানিয়ে রাখি 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কিন্তু এই শহীদ মিনারেই কিন্তু বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ সহ বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু প্রথম প্রহরেই কিন্তু এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখনো কিন্তু সকলেই কিন্তু আসছেন এবং এখানে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং সাধারণ মানুষের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে নতুন যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতা যেন আমরা 21-এর চেতনাকে ধারণ করে যেন আমরা সেই স্বাধীন বাংলাদেশ গঠন করতে পারি, সেই স্বাধীনতাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই একতা যেন আমরা ধরে রাখতে পারি, সেটি কিন্তু তারা সকলেই বলছেন। একই সাথে বাংলা ভাষা যেন সকল পর্যায়ে যেন নিশ্চিত করা হয়, একই সাথে আঞ্চলিক যে ভাষাগুলো রয়েছে সেই আঞ্চলিক ভাষাগুলোর প্রতিও যেন গুরুত্ব দেওয়া হয়, সেই কথাগুলো কিন্তু তারা বলছেন এবং বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিতে তারা সকল ধরনের প্রচেষ্টার কথা বলছেন এবং তারা যেটি বলছেন বাংলা ভাষার জন্য একমাত্র বাঙালিরাই শুধুমাত্র ভাষার জন্য জীবন দিয়েছে, সেই ভাষা যেন শুদ্ধ থাকে, সেই ভাষা যেন ধরে রাখা হয়, বাংলা ভাষা যেন সর্বত্র ছড়িয়ে দেওয়া যায়, এই হচ্ছে সকলের প্রত্যাশা। তো সব মিলে এই ছিল রংপুর থেকে সবশেষ। মাতৃভাষা দিবসের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রংপুর থেকে এবং এর আগে আমরা যুক্ত ছিলাম খুলনা থেকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকাল 8টায় খুলেছে অমর 21শে বইমেলার দুয়ার। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার উম্মা হানি, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। হানি, আজকে আজ মাতৃভাষা দিবস এবং সেই উপলক্ষে কিন্তু সকাল থেকে ধীরে ধীরে অমর 21শে বইমেলা প্রাঙ্গণে কিন্তু বাড়তে শুরু করেছে পাঠকদের ভিড় এবং আসলে কেন্দ্রীয় শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারির সকালে শহীদদের প্রতি যে শ্রদ্ধা জানানো হয় সেটি আসলে শ্রদ্ধা জানানোর পরেই কিন্তু বইমেলায় ছুটে আসছেন পাঠকেরা। এখন বইমেলায় আসলে ধীরে ধীরে আসলে পাঠক সমাগম হচ্ছে, অর্থাৎ প্রভাত ফেরির পরে শহীদ মিনার থেকে মানুষের পরবর্তী গন্তব্য হচ্ছে আসলে অমর 21শে বইমেলা প্রাঙ্গণ। একটু বলে রাখি, আজ বইমেলায় যারা আসছেন তাদের কিন্তু পোশাকেও আজ শহীদ দিবসের আবহ, শহীদদের স্মরণে আজ আসলে নারী পুরুষেরা পরেছেন সাদা কালো, আর সেটি কিন্তু যে বইমেলার অন্যরকম এক আবহ তৈরি করেছে। এখানে যে একটু বলে রাখি, এখানে কিন্তু ছেলেরা পরেছেন কালো পাঞ্জাবি এবং নারীরা কিন্তু কালো শাড়ি পরে এসেছেন। আর আজ যেহেতু শুক্রবার, সেই হিসেবে কিন্তু এবারের 21শে ফেব্রুয়ারির দিন
তিনটিতেই পড়েছে এবারের শিশু প্রহর। এবং আরেকটু বলি, বাংলা একাডেমি পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু আজ সকাল 8টা থেকে বইমেলা শুরু হয়েছে, যেটি কিন্তু শেষ হবে রাত 9টায়। এই ছিল আমার কাছে অমর 21 বইমেলা থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম অমর 21 বইমেলা থেকে। অবৈধভাবে ইতালি সহ ইউরোপে প্রবেশ করতে লিবিয়ার বিভিন্ন শহরে জড়ো হয়েছে প্রায় 7 লাখ অভিবাসন প্রত্যাশী, যাদের মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি রয়েছে বলে জানা গেছে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। নিয়ম নীতির কড়াকড়ি, দীর্ঘ প্রক্রিয়া ও ভিসা সংকটের মুখোমুখি হয়ে বৈধ উপায়ে ইতালি প্রবেশের আগ্রহ হারিয়ে ফেলছে বাংলাদেশিরা। পাল্লা দিয়ে বাড়ছে অবৈধ উপায়ে দেশটিতে প্রবেশের চেষ্টা। গত কয়েকদিনে শুধু বাংলাদেশ নয়, আরও বেশ কিছু দেশের প্রায় 7 লাখ মানুষ জড়ো হয়েছে লিবিয়া সীমান্তে। ইতালির প্রভাবশালী গণমাধ্যম আনসা ও জাতীয় দৈনিক লা রিপাবলিকা জানায়, ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে প্রবেশের উদ্দেশ্যেই জড়ো হয়েছে এই বিপুল সংখ্যক মানুষ। ইতালিতে 1 বছরের ব্যবধানে বৈধ উপায়ে বাংলাদেশিদের আবেদনের সংখ্যা নেমে এসেছে প্রায় 1/4। অন্যদিকে বেড়েছে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা। অবৈধ অভিবাসন প্রত্যাশীদের শনাক্ত এবং পালিয়ে যাওয়া আটকাতে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের হাতে ইলেকট্রনিক্স ব্রেসলেট পরানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। অপরদিকে অবৈধ অভিবাসীদের আলবেনিয়ায় ফেরত পাঠানোর চেষ্টা অব্যাহত রেখেছে তারা। এমনকি একটি প্রত্যাবাসন কেন্দ্র খোলারও পরিকল্পনা চলছে। ইতালিতে বর্তমানে 1 লাখেরও বেশি অবৈধ বাংলাদেশির অবস্থান। চলতি বছরের 19 ফেব্রুয়ারি পর্যন্ত কেবলমাত্র ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে এসে পৌঁছান প্রায় 2000 বাংলাদেশি। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে দুবাইয়ে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকিবও। এদিকে ভারতের বিপক্ষে ম্যাচের আগে দুঃসংবাদ পেল পাকিস্তান দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে পুরো আসর থেকে ছিটকে গেছেন ফখরুজ্জামান। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন ইমামুল হক। এছাড়াও প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির 5% জরিমানা করা হয়েছে পাকিস্তান দলকে। নীল আর সবুজের লড়াই, একটা ম্যাচ ঘিরে পুরো ক্রিকেট দুনিয়া বিভক্ত হয় 2 ভাগে। ক্রিকেট বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর এই দ্বৈরথ ঘিরে তুমুল আগ্রহ ভক্তদের। মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের রোমাঞ্চকর ম্যাচ দেখতে মুখিয়ে পুরো বিশ্বের ক্রিকেট প্রেমীরা। আরও একবার দুবাইয়ে মাঠে গড়াতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের সুপার ক্লাসিকো। ভারত বাংলাদেশের ম্যাচের পর এবার বহুল কাঙ্ক্ষিত ভারত পাকিস্তান মহারণ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইয়ে নামার আগে দুবাইয়ে পৌঁছেছে মেন ইন গ্রিন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা। ম্যাচের আগে হাতে 2 দিন সময় নিয়ে পৌঁছে গেছেন সংযুক্ত আরব আমিরাতে। দুবাইয়ে পা রেখেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিও। এবারের আসরে ভারত তাদের নিজেদের প্রথম ম্যাচের আগে ম্যাচ ভেন্যুতে অনুশীলনের বাড়তি সুবিধা পায়, জানিয়ে বিতর্কের সৃষ্টি হয় ক্রিকেট দুনিয়ায়। মেন ইন ব্লুরা বাড়তি সুবিধা পেলেও দেখার বিষয় যে এবার আয়োজক হিসেবে পাকিস্তান সে সুবিধা পায় কিনা। নানা প্রতিবন্ধকতা আর শঙ্কা পার করে অবশেষে টুর্নামেন্ট মাঠে গড়ালেও শুরুটা প্রত্যাশিত হয়নি পাকিস্তান ক্রিকেট দলের। ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের ক্ষত পেতে হয় মেন ইন গ্রিনের। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচের আগে তারা পেয়েছে আরও একটা দুঃসংবাদ। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন ওপেনার ফখরুজ্জামান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় বলে বাউন্ডারি বাঁচাতে গিয়ে আঘাত পান ফখর। বিবৃতিতে আরও বলা হয়, ফখরুজ্জামানের চোট বেশ গুরুতর। টুর্নামেন্টের বাকি অংশ তিনি আর খেলতে পারবেন না। ফখরের পরিবর্তে দলে নেওয়া হয়েছে আরেক বাঁ-হাতি ওপেনার ইমাম উল হককে। ইমাম এখন পর্যন্ত 72টি ওয়ানডে খেলেছেন, 9 সেঞ্চুরি ও 20 ফিফটিতে করেছেন 3138 রান। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান শাহিনসের হয়ে 98 রানের ঝোড়ো এক ইনিংসও খেলেন তিনি। চোটের কারণে ছিটকে পড়া ফখরুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যমে দলকে শুভকামনাও জানিয়েছেন। এদিকে প্রথম ম্যাচ হার দিয়ে শুরু, আর ফখরুজ্জামানের ইনজুরির পর এবার মরার উপর খাড়ার ঘা হয়ে এলো আরও এক দুঃসংবাদ। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির 5% জরিমানা করেছে আইসিসি। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়।